আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপি কোনো চাপের কাছে মাথা নত করবে না বললেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন বলে নেতা কর্মীদের আশা। আসাম রাবের বাসায় গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপির বৈঠক, জোটবদ্ধ হওয়ার গুঞ্জন। গুমের ঘটনায় অভিযোগ দাখিল, ন্যায় বিচারের পথে অগ্রগতি বলছে হিউম্যান রাইটস ওয়াচ। আগের সরকার আশ্বাস দিয়েও তদন্ত করেনি মন্তব্য। এবং প্রকৃতি জলবায়ু জীববৈচিত্র্য রক্ষায় আবুধাবিতে IUCN এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস, বৈশ্বিক নীতিতে বাস্তব পরিবর্তনের প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছি বিস্তারিত সংবাদে। বিএনপি কারো চাপের কাছে মাথা নত করবে না জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে দেশের জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জিয়াদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জিয়াদ স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ স্মৃতি পরিষদ। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় জিয়াদের স্মরণ সভা। সবাই কথা বলেন বিএনপি সিনিয়র নেতারা। নির্বাচন করতে চায় না, কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। সেই নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসাবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকে জনগণের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা তো পরিষ্কার করে বলতে যাচ্ছি, সংস্কার আমরা এনেছি, আমরাই করব, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে লাভ হবে না। নির্বাচন কমিশন ও সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। ধানের শীষে জয় হলে গণতন্ত্র জয় হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে বলে মনে করেন বিএনপি নেতারা। ইতিমধ্যেই নির্বাচন ঘিরে প্রস্তুতিও শুরু করেছে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন বলে আশা তাদের। ইতিমধ্যে তার পক্ষে ফেনী ও বগুড়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নেতাকর্মীরা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী নির্বাচনে প্রত্যক্ষ পরোক্ষভাবে ঐতিহাসিক ভূমিকায় দেখা যাবে বেগম খালেদা জিয়াকে। বিস্তারিত জানাচ্ছেন আক্তার হোসেন। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ১.৫ দশক গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই করা বিএনপির নেতৃত্ব কে দেবেন তা নিয়ে জল্পনা রয়েছে সব মহলে। তবে বিএনপি নেতারা বলছেন, এখন প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক নেতৃত্ব দিলেও পরোক্ষভাবে দিক নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। আগামী নির্বাচনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যেই ফেনী ও বগুড়ায় বেগম খালেদা জিয়ার পক্ষে গণসংযোগ সহ নির্বাচনী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন নেতাকর্মীরা। আমরা সবসময় চাই আমাদের নেত্রী নির্বাচন করবে। ম্যাডাম নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সেই মাঠটা কিন্তু আমরা প্রস্তুতি করে রেখেছি।
মানুষ বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য, বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ আনন্দের সাথে অপেক্ষা করছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী নির্বাচনেও ঐতিহাসিক ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়া। ভূমিকা এখনো যে রাখছেন না তা কিন্তু নয়, ভূমিকা রাখার বিভিন্ন পদ্ধতি আছে, উপায় আছে। এটা ওই সময়ের ওনার শারীরিক অবস্থায় নির্ধারণ করে দিবে যে উনি কতটুকু করতে পারবেন। আল্লাহ ওনাকে সুস্থতা দিক। উনি সরাসরি এবং পরোক্ষভাবে জাতীয় নির্বাচনে ওনার যে ঐতিহাসিক ভূমিকা অতীতে পালন করেছেন, আগামী দিনেও ইনশাল্লাহ ওনার যে যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের পাশে থেকে সেই ভূমিকা উনি পালন করবেন। এ পর্যন্ত 23টি আসনে নির্বাচনে অংশ নিয়েছেন বেগম খালেদা জিয়া। সেখানে কখনোই পরাজিত হননি তিনি। আগামীতেও বেগম জিয়ার অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হবে এবং জনগণের মধ্যেও জাগরণ ঘটবে বলে মনে করে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রেসিডেন্ট আসম আব্দুর রবের উত্তরার বাসায় বৃহস্পতিবার রাতে বৈঠক করেছে বাম ও প্রগতিশীল ঘরানার 6টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট, গণতন্ত্র মঞ্চ এবং এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও এনসিপি। যদিও বৈঠকে উপস্থিত সবাই জানান, অসুস্থ জেএসডি প্রেসিডেন্টকে দেখতেই তারা সেখানে যান। রিপোর্ট করছেন যাযাবর মিন্টু। বৃহস্পতিবার রাতে জেএসডি প্রেসিডেন্ট আসম আব্দুর রবের উত্তরার 3 নম্বর সেক্টরের বাসায় 9 দলের বৈঠকে সংবাদ পেয়ে হাজির চ্যানেল আই নিউজ টিম। রাত 8টা থেকে সেখানে আসতে শুরু করেন 9 দলের নেতারা। রাত 10টায় শুরু হয় বৈঠক শেষে চ্যানেল আইকে তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতি, জুলাই সনদ, নির্বাচন সহ নানা বিষয়ে মতবিনিময় হয়েছে। জনাব আসম আব্দুর রব, তার শরীরের অবস্থা ভালো না, তো আমরা মূলত আসলে তাকে দেখতে এসেছি এবং সেইখানে আমরা একই সাথে কথাবার্তা বলে কিছু আলাপ আলোচনাও করেছি। এর মধ্যে গণতন্ত্র মঞ্চের সাথে এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এসেছিলেন। সব কিছু কম বেশি আলোচনা হয়েছে, কোনো পার্টিকুলার এজেন্ডা নিয়ে না। এই পরিস্থিতিতে আমাদের কি করা দরকার, এরপরে কি কি ঘটতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কোনো কমননেস ডেভেলপ করতে পারি কিনা আমরা। সম্প্রীতির বৈঠক, সেখানে বেশ কিছু আলোচনা হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ, আমাদের ভবিষ্যৎ রাজনীতি। এখানে কোনো কনক্লুসিভ কিছু হয় নাই। এবং দেশের সামগ্রিক পরিস্থিতি, আগামী নির্বাচনটা একটু আলোচনার মধ্যে এসছে, দেশের প্রবণতা কোন দিকে এবং মানুষের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিপুল যে প্রত্যাশাটা জেগে উঠেছে, কিভাবে রাজনৈতিক দলগুলো এটাকে ধারণ করতে পারে। যেহেতু ঐক্যমত কমিশনের বৈঠক শেষ হয়েছে, এখন নিজেদের মধ্যে কিভাবে আসলে আলাপ আলোচনার মাধ্যমে সামনের পথ পাড়ি দেওয়া যায় সেটি নিয়ে মূলত আলোচনা করা, এবং একসাথে আলোচনা করলে তো নির্বাচন এবং কিভাবে একসাথে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা অবশ্যই হয়। গণতন্ত্র মঞ্চ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে একসঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে বলেও জানায়। 9 দলের এই বৈঠক তারই ধারাবাহিকতা কিনা সেটাই জানার অপেক্ষা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। গুম, গোপনে বন্দী রাখা ও নির্যাতন চালানোর অভিযোগে বাংলাদেশে 28 জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এক প্রতিবেদনে HRW এই প্রতিক্রিয়া জানিয়েছে। HRW একই সঙ্গে বলেছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখনও ঘটছে। প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, ন্যায় বিচারের পথে এক ধাপ এগোলো বাংলাদেশ। এতে বলা হয়, আগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গুমের ঘটনায় তদন্তের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতির কারণে সকালে আবারও তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। শুভানুধ্যায়ীদের হাসপাতালে ভিড় না করে দোয়া করতে বলেছেন পরিবারের সদস্যরা। 3 অক্টোবর বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাব এইডে হাসপাতালে নেওয়া হয়। পরে তার হার্টে অস্ত্রোপচার করে 2টি রিং পরানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বহুমুখী স্বাস্থ্য জটিলতায় অধ্যাপক মঞ্জুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মঙ্গলবার অবস্থার উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছিল। আগেই বেড়ে থাকা সবজির দামের সাথে যোগ হয়েছে আটা, ডাল এবং পেঁয়াজের মূল্যবৃদ্ধি। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। অসহায় ক্রেতারা ভাগ্যকে দুষছেন, জোড়াতালি দিয়ে কোনো মতো দিন গুজারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরো জানাচ্ছেন রিজভী নওয়াজ। মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন কাঁচা বাজার। বৃষ্টিস্নাত সকালের শীতল আবহ, বাজারের তাপে মুহূর্তে উদাও হবে যে কোনো ক্রেতার। উস্তা 100 টাকা কেজি, বেগুন 140 টাকা, শসা 80 টাকা, লেবু 40 টাকা আলি, ভেন্ডি 80 টাকা কেজি, চিচিঙ্গা 80 টাকা, 70 টাকা। খুচরা কিনতে আছে 155, ব্যস্ত আছে আপনার 175-80। কোনো না কোনো নিত্যপণ্যের দাম প্রতি সপ্তাহে বাড়বেই, এটা একরকম নিয়তি হিসেবে মেনে নিতে হচ্ছে। ডাল 140, যেটা বেচতাম এটা 160 টাকা, আটা যেটা 100 টাকা বেচতাম এটা 120 টাকা। গুণে মানে ভালো দাবি করে গরুর মাংস 50 টাকা বাড়িয়ে 800 টাকায় বিক্রি করছেন অনেকেই। রেটটা হলো রমজান মাসের জন্য 26 পর্যন্ত। আমরা মাল আনতে পারি না, মালের বাজার অনেক চড়া পাই, চামড়ার দাম কম, তার জন্য আমাকে এইভাবে ব্যস্ত হয়। বাড়তি দাম নেওয়ার যুক্তি থাকলেও হাপিত্যেশ ক্রেতার। মাসিক খরচ আপনার না হলে প্রতি মাসে সবকিছু মিলে আগের থেকে আপনার না হলেও মান্থলি আপনার 5 থেকে 7,000 টাকা বাড়ছে কাঁচা বাজার। আয় আর কোথায় বাড়লো ভাই, আল্লাহ চালায় নেয় ভাই, কোনো না কোনোভাবে চলে যেতে হয়, কষ্ট হইল কি করার। ইনকাম করে ধরেন একজন, এত দাম এত এরকম করে থাকলে তো খাওয়া সম্ভব না, বুঝেন না, মিডিয়া ভাবে যারা আমরা আছি। নতুন করে বাড়েনি চালের দাম। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বড় একটি অংশের শীর্ষ 3টি পদ উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ নেই। 22টি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ দেওয়া এই 3টি পদ পূরণ করতে পেরেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। রিপোর্ট করছেন মুস্তফা মল্লিক। এবছর প্রকাশিত হয় 2023 সালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 50তম বার্ষিক প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে অনুমোদিত 110টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু করতে পারেনি 7টি, আর প্রতিবেদনে সংযুক্ত করা হয়নি আরও 4টি বিশ্ববিদ্যালয়ের তথ্য। 103টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 27টিতে নেই উপাচার্য, উপ উপাচার্য নেই 73টিতে ও 29টি বিশ্ববিদ্যালয়ে নেই কোষাধ্যক্ষ। আইন বলছে এই পদগুলোতে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, কিন্তু গুরুত্বপূর্ণ এই পদগুলোতে কেউ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, আগের চেয়ে পরিস্থিতি ভালো হলেও সমস্যাও অনেক। সেই জায়গাতে আসলে আমরা কোনো ধরনের ছাড় দেইনি। আমরা যেমন দেখছি যে এইসব ক্ষেত্রে যেটা করছি, যে আমরা যেটাই জানছি যে ওখানে ভিসি নাই বা ভিসির টার্ম শেষ হয়ে যাচ্ছে বা এইগুলো, সেগুলোকে আমরা এখান থেকে চিঠি পাঠাচ্ছি। রেজিস্ট্রারের কিছু আছে এখনো অ্যাডহক অথবা দেখছে একজন চলতে দায়িত্ব দিয়ে রেখেছে, সেগুলোও আমরা যখন আমাদের কানে আসতেছে আমরা খুব দ্রুত গতিতে প্রম্পটলি ব্যবস্থা নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই শিক্ষক বলেছেন, গুরুত্বপূর্ণ পদে যদি কেউ না থাকেন তাহলে শিক্ষা কার্যক্রম ঠিকঠাক এগুতে পারে না। গভর্নমেন্টের যে অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আপনি সেগুলো থেকে তো আপনি ধরেন অ্যাপ্লাই করছেন, আপনি অনুমতি পেয়েছেন, আপনি ফাইনালি যদি সেগুলো না রাখেন তাহলে তো চলার কথা না। আপনি যদি বিশ্ববিদ্যালয় বলেন, সেগুলো তো এগুলো মাস্ট। 2022 সালে গুরুত্বপূর্ণ এই 3টি পদই পূরণ করেছিল 13টি বিশ্ববিদ্যালয়। প্রতিবেদন বলছে, 2023 সালে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ছিল 826 জন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা করছে আজই তাকে বিশেষ বিমানে আনকারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
আনকারায় বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে দ্রুত তাকে মুক্ত করার উদ্যোগ নিতে বলা হয়। বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান এবং প্রথম ভাইস অ্যাডমিরাল ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশ্বের অন্যতম বড় আয়োজন IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস ২০২৫। এবারে সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আসছে নানা নতুন সিদ্ধান্ত। বিশ্ব নেতারা আশা করছেন, এবারে কংগ্রেসের সিদ্ধান্তগুলো জলবায়ু প্রকৃতি রক্ষার বৈশ্বিক নীতিতে নিয়ে আসবে বাস্তব পরিবর্তন। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য, ভিডিওচিত্রে আলিম আল রাজি রিপোর্ট। মানুষের অগ্রগতি যেমন প্রকৃতির উপর নির্ভরশীল, তেমনি প্রকৃতির টিকে থাকাও নির্ভর করে মানুষের সচেতনতার উপর। আবুধাবিতে অনুষ্ঠিত IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস হয়তো পৃথিবীকে রক্ষার নতুন প্রতিজ্ঞার সূচনা করবে। আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ১২তম এই বৈশ্বিক পরিবেশ সম্মেলনে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, বন সংরক্ষণ ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষার বিষয়ে। As we look to the future, I see an IUCN that is more agile, that is more inclusive, that is more connected, and one that continues to bridge global policy with local action. A union that measures its success not only by the policies that it shapes, but the ecosystems it restores, the partnerships that it forges, and the people it empowers. কংগ্রেসে সবচেয়ে আলোচিত প্রস্তাব মোশন 42, যেখানে বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি উৎপাদন ধীরে ধীরে বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় যাওয়ার বিষয়ে। We eventually will need to figure out a way to reduce the cost of alternative materials that are more sustainable than plastic. We urge the governments to take a step in advocating for protection of the environment, the nature. This is a great opportunity to network and build partnerships around key issues in conservation. এবারই নতুনভাবে চালু হয়েছে রিওয়াইল্ডিং গাইডলাইন্স, যার মাধ্যমে বিপন্ন প্রজাতিকে তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার কর্মসূচি নেওয়া হবে। IUCN ওয়ার্ল্ড কনজারভেশন সম্মেলনটি শুরু হয়েছে। এটাকে যে থিম ধরে করা হচ্ছে সেটা হলো পাওয়ারিং ট্রান্সফরমেটিভ কনজারভেশন, যা মূলত হলো আমূল পরিবর্তন। সেটাতেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। এখানে প্রায় 200 দেশ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসছেন এই সম্মেলনে। সবাই মিলিয়ে কিন্তু একটি কথাই বলছেন যে আমরা যেভাবে প্লাস্টিকের দূষণ করছি এবং সমুদ্রকে যেভাবে কলুষিত করছি, আমাদের মাটি, বাতাস এবং সব কিছু মিলিয়ে আমরা যে ধরনের কর্মকাণ্ড করছি, এখানে যদি জোরে সোরে এগিয়ে না আসা হয় এবং সবাই একসাথে সব দেশ এবং সব মানুষ যদি না এগিয়ে আসে, তাহলে কিন্তু এই পরিবর্তনটা আনা সম্ভব না। এই কংগ্রেস শুধু আলোচনা নয়, বাস্তব পদক্ষেপের সূচনা। প্রকৃতিকে টিকিয়ে রাখতে এখনই দরকার পরিবর্তন। প্রকৃতি, অর্থনীতি আর মানব জীবনের ভারসাম্য রক্ষায় এবারের আবুধাবি কংগ্রেস হতে পারে এক নতুন মাইলফলক। আলিম আল রাজি, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। দেশি টেলিভিশন সাংবাদিকতার অন্যতম ব্যক্তিত্ব ও চ্যানেল আই সংবাদের প্রতিষ্ঠাকালীন সংবাদকর্মী মাহবুব মতিনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ১০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সে সময় চ্যানেল আই সংবাদে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন মাহবুব মতিন। বাবার চাকরির সূত্রে পাকিস্তানের করাচিতে ১৯৭০ সালের ২২শে জুলাই মাহবুব মতিনের জন্ম। দৈনিক মিল্লাত দিয়ে তার সাংবাদিকতার শুরু। পরবর্তীকালে কাজ করেছেন দৈনিক রূপালী, ভোরের কাগজ এবং সংবাদে। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন তিনি। দেশে কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট জার্নালিস্ট বিডি চালু করেছিলেন মাহবুব মতিন। তার মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই মসজিদে বিশেষ দোয়া মাহফিল হবে।
স্থানীয়দের আপত্তির মুখে হতে পারেনি সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শরৎ উৎসবের আয়োজন। সকালে গ্যান্ডারিয়ার দীননাথ সেন রোডে অবস্থিত কিশোলয় কচি কাচার মেলায় এই আয়োজন করা হয়েছিল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আপত্তিতে বাতিল করা হয় শরৎ উৎসবের আয়োজন। এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছিল প্রয়াত কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। বন্ধ করে দেওয়ার প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আয়োজকরা। তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি পক্ষ উৎসবগুলো হাইজ্যাক করার চেষ্টা করছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি গোষ্ঠী, একটি চক্র এই জিনিসগুলোকে হাইজ্যাক করে হয় ইচ্ছায় করছে, তারা অর্বাচীন। কারণ তারা উল্টো, তারা গভর্নমেন্টের লোক মনে করছে যে গভর্নমেন্টকে সহায়তা করছে। তারা গভর্নমেন্টকে বেকায়দায় ফেলছে, গভর্নমেন্টকে বিব্রত করছে, সারা বিশ্বে বাঙালি সংস্কৃতির একটি কুৎসিত দিক দেখাচ্ছে। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের সহিহ চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এতে দুপক্ষের জিম্মি ও বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহারের পথ খুলে গেল। হামাস বলছে, যুক্তরাষ্ট্র তাদের নিশ্চয়তা দিয়েছে যে গাজায় স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটছে। যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় যোগ দিতে রোববার মিশর যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি নিয়ে এত আলোচনার মাঝেও গাজায় ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে 29 জন নিহত হয়েছে। নাফিস ইফতেখারের রিপোর্ট। 68,000-এর বেশি মৃত্যু, 1,70,000-এর বেশি আহত, আর ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষ। এমন মর্মান্তিক পরিসংখ্যানকে সঙ্গী করে যুদ্ধবিরতিতে যাচ্ছে ইসরায়েল ও হামাস। বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয় ইসরায়েল ও হামাস। আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে হয় ফোন আলাপ। ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকরের কথা রয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা পিছু হটে এমন একটি অবস্থানে আসবে যেখানে তারা গাজার 53% অঞ্চল নিয়ন্ত্রণ করবে। এরপর হামাস 20 জন জিম্মি এবং জিম্মি অবস্থায় মৃত্যু হওয়া 28 জনের মরদেহ হস্তান্তর করবে। তারপর ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রায় 250 ফিলিস্তিনি বন্দী এবং আটক আরও প্রায় 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেবে। গাজায় প্রবেশ করবে ত্রাণ সহায়তা বহনকারী ট্রাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সোম বা মঙ্গলবার গাজায় জিম্মি থাকা ইসরায়েলিরা মুক্তি পেতে পারেন। হামাসের আলোচক দলের প্রধান খলিল আল হায়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি পেয়েছেন তারা। যুদ্ধবিরতি প্রক্রিয়ায় সহায়তা করতে ইসরায়েলে 200 সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, তবে তারা গাজায় প্রবেশ করবে না। গাজায় যুদ্ধবিরতির প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনার কেন্দুয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ। আধুনিক মালচিং ও মাচা পদ্ধতিতে সুগার কুইন, হলুদ ও সবুজ জাতের তরমুজের আবাদ করে ভালো ফলন ও বাজার মূল্য ভালো হয় আগ্রহ বাড়ছে চাষিদের। সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরতের রূপে সেজেছে উত্তরের জনপদ কুড়িগ্রাম। বর্ণিল ফুলের পাশাপাশি নদ নদী অববাহিকা ও চরাঞ্চলের বাতাস জুড়ে উঠছে কাশফুলের পাপড়ি। প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের যেমন মন ভরাচ্ছে, তেমনই হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জীবিকার উৎস। জানাবো খেলার খবর। সংবাদ শেষ করতে হবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপি কোনো চাপের কাছে মাথা নত করবে না বললেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন বলে নেতাকর্মীদের আশা।
আসাম ও রবের বাসায় গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপির বৈঠক, জোটবদ্ধ হওয়ার গুঞ্জন। গুমের ঘটনায় অভিযোগ দাখিল, ন্যায় বিচারের পথে অগ্রগতি বলছে হিউম্যান রাইটস ওয়াচ। আগের সরকার আশ্বাস দিয়েও তদন্ত করেনি মন্তব্য। এবং প্রকৃতি, জলবায়ু, জীববৈচিত্র্য রক্ষায় আবুধাবিতে IUCN এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস, বৈশ্বিক নীতিতে বাস্তব পরিবর্তনের প্রত্যাশা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।